বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা নিয়ে জানালেন দুর্যোগ সচিব। আওয়ামী লীগের আমলে পুরো শাসন ব্যবস্থায় ফ্যাসিবাদী ছিল মন্তব্য শিল্প উপদেষ্টার। এবং গত 15 বছরে ফ্যাসিস্ট সরকারের নিপীড়নে বহু প্রাণহানি হয়েছে বললেন মির্জা ফখরুল। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের বেশ কয়েকটি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। তবে পরিস্থিতিতে আশার বাণী শুনিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল ইসলাম। আজ বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সচিব বলেন, দেশের বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই। তিনি জানান, যদি বর্ষণ না হয় তবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যার পানি ধীর গতিতে হ্রাস পাচ্ছে। কামরুল ইসলাম জানান, বৃহস্পতিবার পর্যন্ত বন্যা দুর্গত এলাকায় সর্বমোট 3,52,00,000 টাকা ও 20,150 টন চাল এবং 15,000 শুকনো খাবারের প্যাকেট দেয়া হয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল নদীসমূহের সমতল ধীর গতিতে হ্রাস পাচ্ছে, মানে উন্নতি হচ্ছে, যে হ্রাস পাওয়া মানে উন্নতি হওয়া আর কি। এখন আমরা আশা করছি যে যদি বর্ষণ না হয় বা এরকম যদি না হয় তো সেক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হবে। তবে আমাদের কাছে এই যে বন্যার যে পরিস্থিতি রয়েছে তার চাইতে আমাদের কাছে সবচেয়ে আমরা বেশি যেটা করছি যে যারা দুর্গত অবস্থা আছে তাদেরকে উদ্ধার করা, তাদের সহায়তা, খাদ্য সহায়তা দেওয়া এবং তাদেরকে নিরাপদ আশ্রয়ে রাখা। সর্বমোট আমরা দিয়েছি 3,52,00,000 টাকা। আর চাল দেওয়া হয়েছে 20,150 মেট্রিক টন এবং শুকনো খাবারের প্যাকেট দেওয়া হয়েছে 15,000 প্যাকেট। শুধু 2 মাসে নয়, আওয়ামী লীগ নামক ফ্যাসিবাদী সরকারের নিপীড়নে গত 15 বছরে বহু মানুষ প্রাণ হারিয়েছে। অন্যদিকে সব সময়ের মতো বর্তমান পরিস্থিতিতেও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজ রাজধানীতে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সহকর্মীদের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আশরাফুল ইসলাম। গত 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে সরকার পতনের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে সরব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নেতাকর্মীদের চাঙ্গা রাখতে প্রতিদিনই থাকছে দলটির কর্মসূচি। অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে আন্তর্জাতিক মহলেও পদচারণা বাড়িয়েছে দলটি। এরই অংশ হিসাবে শুক্রবার সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে ঢাকায় কর্মরত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে দলটির শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠক করেন। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশের পিছিয়ে পড়া খাতগুলোকে এগিয়ে নেওয়ার ব্যাপারে পাকিস্তানের হাইকমিশনের সঙ্গে আলোচনা হয়েছে তাদের। দক্ষিণ এশিয়ার রিজিয়নটা সবচেয়ে লিস্ট ইন্টিগ্রেটেড, সবচেয়ে কম আঞ্চলিক সহযোগিতায় আমরা সবার পিছনে আছি কিন্তু বিশ্বে। আমরা সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব? এই দক্ষিণ এশিয়াকে মধ্যে যে ইন্টিগ্রেশনটা দরকার সব দিক থেকে, শুধুমাত্র অর্থনৈতিক না, সব দিক থেকে একটা ইন্টিগ্রেশন দরকার। এটাকে আমরা সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাব? পরিবর্তিত পরিস্থিতিতে বৈঠকটি গুরুত্বপূর্ণ ছিল বলে জানিয়ে আমির খসরু বলেন, বৈঠকে দুদেশের মধ্যে ব্যবসায়িক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক সহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আছে আমরা আলোচনা করেছি। এর মধ্যে দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক সব কিছু আলোচনা এসছে। একই দিন বিকেলে রাজধানীর মহাখালীতে আয়োজিত এক স্মরণ সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় মির্জা ফখরুল বলেন, শুধু 2 মাসে নয়, ফ্যাসিবাদী সরকারের নিপীড়নে গত 15 বছরে বহু মানুষ প্রাণ হারিয়েছে। এই সংগ্রামে শুধু এই 2 মাসের জন্য শহীদ হয়েছে তা নয়, 15 বছর ধরে অসংখ্য মানুষ শহীদ হয়েছে এই ভয়াবহ
ফ্যাসিস্টের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য প্রাণ দিয়েছে রাজপথে। স্মরণসভায় প্রয়াত সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম সবুজের জীবন এবং কর্ম নিয়ে আলোচনা করেন বিএনপি মহাসচিব। খুব বেশি কথা বলা যায় না। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা। সবুজ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বাংলাদেশের জনগণের এখন একটাই দাবি, শেখ হাসিনাকে দ্রুতই আইনের আওতায় এনে বিচার করা হোক। সকালে রাজধানী চন্দ্রিমা উদ্যানে জাতীয়তাবাদী মোটর চালক দলের 14তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার কবর জিয়ারত শেষে তিনি এই কথা বলেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটি বিজ্ঞ নেতৃবৃন্দের দ্বারা পরিচালিত হচ্ছে। বিগত আন্দোলন সংগ্রামে তাদের অবদান অবিস্মরণীয়। অতএব তত্ত্বাবধায়ক সরকারকে কতদিন সময় দিবে, নির্বাচন কখন দাবি করবে, এটা স্ট্যান্ডিং কমিটি, জাতীয় স্থায়ী কমিটির বিষয়, আমার বিষয় নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল আজিজ প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন। এছাড়া বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন ভাতা এবং আনুষঙ্গিক সুযোগ সুবিধা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়। ঢাকা সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর ডিক ডারবিন। আগামী 26 আগস্ট 3 দিনের সফরে ঢাকায় আসবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঢাকা সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন ডিক ডারবিন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করবেন এই মার্কিন সিনেটর। ডিক ডারবিন বিগত 22 বছর ধরে মার্কিন সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হবে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো শীর্ষ পর্যায়ের নেতার ঢাকা সফর। সফরকালে রাজনৈতিক নেতা বিভিন্ন বৈঠকে দুদেশের মধ্যে আগামী দিনের সম্পর্কে বার্তা দেবেন বলেও আশা করা হচ্ছে। সরকার পতনের পর সবাই আশা করেছিলেন বাজারে দাম কমবে নিত্যপণ্যের, কিন্তু বাস্তবতা খানিকটা ভিন্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রব্যমূল্যের দাম দেখে বাজারে গিয়ে হতাশ সাধারণ মানুষ। তাদের দাবি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হলে ভাঙতে হবে সিন্ডিকেট। মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট, ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিত্যপণ্যের দাম দেখে শুক্রবারে সকালের গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর কাঁচা বাজারে হাজির ক্রেতারা। তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে পেঁয়াজ, আলু, বিভিন্ন সবজি সহ নিত্যপণ্যের। মুরগির দাম সামান্য বাড়লেও কিছুটা নিম্নমুখী মাছের দাম। এমন অবস্থায় হতাশ তারা। সিন্ডিকেট রয়ে গেছে বাজারের সিন্ডিকেট এখনো ভাঙা হয়নি। এগুলোর দিকে নজর রাখতে হবে। এগুলো গত 5 তারিখের পরে কিছুদিন ঠিক ছিল। যে ফেসবুকে বা ইয়েতে মিডিয়ায় যেরকম দেখি যে আপনার দাম কমে গেছে, শুনি অনেক। আলু আমি আজকেও 70 টাকায় কিনলাম। তো যে ফেসবুকে বা ইয়েতে দেখি 60 টাকা করে কেজি, এগুলো আসলে নিউজে মিডিয়ায় আসে, আমাদের সামনে তো আসে না। চেঞ্জ তো খুব বেশি দেখতেছি না। বাজারের এমন পরিস্থিতিতে বিক্রেতারা বলছেন তাদেরও বেশি দামে কিনতে হচ্ছে, তাই ভোক্তা পর্যায়ে পড়েছে এর প্রভাব। পেঁপে হলো 30 টাকা কেজি, ঢেঁড়স হলো 60 টাকা কেজি, কবি 40 টাকা পিস, শসা হলো 50 টাকা কেজি, কাঁকড়া 80 টাকা, উস্তা 80 টাকা, বেগুন হলো 90 টাকা, মরিচ 280 টাকা। এই বন্যার কারণে মালের বাজার একটু বাড়তি। বিক্রি করতেছে আজকে বাজার 120 টাকা, 10 টাকা কেজি দিয়ে বেশি। আলু বেছিলাম আজকে 550, 60, 550 টাকা বেশি, এখন আবার 60 টাকা বেশি আজকের বাজার। বড় রুই মাছ আপনার 350, আপনার 3.5 কেজি 2.5 কেজি, আর 2 কেজি আছে 300 টাকা। দাম বহুত কমছে আগের থেকে। 1 থেকে 1.5 কেজির ভিতরে ইলিশ 1600 টাকা বিক্রি হয়েছে কেজি, যেটা আগে ছিল 1800, 2000। আর শিং মাছ যেটা ছিল 500 টাকা, ওটা এখন 400 টাকা কেজি বিক্রি হইতেছে। গত সপ্তাহে ছিল 160 টাকা করে, এই সপ্তাহে 10 টাকা বাড়ছে আর কি, 170 টাকা হয়েছে ব্রয়লার মুরগি। আর সোনালী মুরগি আপনার গত সপ্তাহে বেচছিলাম 240, এখন বেচি 250। আগেও 750 ছিল, এখন আগে ছিল আপনার 800 টাকা। আর এই সপ্তাহেও আপনার 750 গেছে, সপ্তাহে 750 গেছে।
তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকালেও বাজার তদারকি করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই কয়েকদিন যেমন দাম দেখেছি ওইখানেও কিন্তু আমরা ওই দামটাই দেখেছি। ওই দামের থেকে মানে পূর্ব দামের চাইতে ঊর্ধ্বগামী কোনো দাম কিন্তু আমরা পাইনি সেখানে গিয়ে, মানে যে অ্যাজ রেগুলার রিটার্নিং যে দামটা রয়েছে সেই দামটাই পেয়েছি। তবে পণ্য সরবরাহ ব্যবস্থা ও পাইকারি পর্যায়ে তদারকি বাড়ালে নিত্যপণ্যের দাম আরও কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বাজারে কিছু পণ্যের দাম কমেছে, আবার কিছু পণ্যের দাম বেড়েছে এবং তা নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কিন্তু সিন্ডিকেট ভাঙতে না পারলে তা খুব একটা কাজে আসবে না বলে মনে করছেন ক্রেতারা। অন্যদিকে চলমান বন্যা পরিস্থিতির কারণে দ্রব্যমূল্য আবারও ঊর্ধ্বমুখী হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। মানিক মোহাম্মদ ওমর, বিজয় টিভি, ঢাকা। এবারে জেলা সংবাদ। আওয়ামী লীগের সময় পুরো শাসন ব্যবস্থাটাই ফ্যাসিবাদী ছিল বলে মন্তব্য করেছেন শিল্প, গণপূর্ত ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, জুলাই আগস্ট মাসের গণহত্যার বিরুদ্ধে ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছে, এতে ফ্যাসিবাদের পতন হয়েছে। এ সময় ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে সেই সংস্কার চলছে বলেও জানান তিনি। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে মুন্সিগঞ্জে নিহতদের স্বজনদের খোঁজ নেন শিল্প উপদেষ্টা। আমাদের কাজটা হচ্ছে সংস্কারের কাজটা করা যত দ্রুততম সময়ে পারি, এরপরে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা বা নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করা, এটাই বরং বলাটা ভালো। নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করা এবং স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত যেন একটা গণতান্ত্রিক কাঠামো গড়ে ওঠে, অন্যায় অবিচারের অবসান হয়, ব্যাপকভাবে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটা অবসান হয় এবং আমরাও যেন অন্যদের যারা ভিন্ন আমাদের থেকে আলাদা, হয়তো একসময় আমাদের উপরে অত্যাচার করেছে, তাদেরও মানবাধিকারটা রক্ষা করি। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুষ্টিয়ার গড়াই নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। এতে সদর উপজেলার মঙ্গলবাড়িয়া সহ নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রশিদুর রহমান জানান, কয়েকদিনের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে গড়াই নদীতে নতুন করে ভাঙন শুরু হয়েছে। নদী ভাঙন ঠেকাতে ওই এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে কুষ্টিয়া শহরকে নদী ভাঙন থেকে বাঁচাতে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে স্থানীয়রা। পাবনার ফরিদপুরে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন সহ মোস্তাকিম জোয়ারদার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 12 CPC 2 পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেসামুল হক খান। তিনি জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাদল ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এই সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন জব্দ করে র্যাব। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাবের এই কর্মকর্তা। ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত 20 যাত্রী আহত হয়েছেন। সকালে খুলনা বরিশাল মহাসড়কের রাজাপুরের নৈকাঠি পালবাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে 15 যাত্রী আহত হয়। অন্যদিকে ঢাকা পাথরঘাটা মহাসড়কের কাঠালিয়ায় আমুয়া তালতলা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে উঠে গেলে কমপক্ষে 5 যাত্রী আহত হন। এসব ঘটনায় কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার শিকার বাস দুটি উদ্ধার করা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লবকে আটক করেছে বিজিবি। সকালে সে পাসপোর্ট নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে বিজিবি। বেনাপোল বিজিবির কোম্পানি কমান্ডার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। যাচ্ছি খেলা সংবাদে।
নারী বিশ্বকাপ সরিয়ে নেয়ার পর এবার নিজেদের নির্ধারিত বাংলাদেশ সফর বাতিল করেছে নিউজিল্যান্ড এ দল। আগামী সেপ্টেম্বরে 2টি 4 দিনের ম্যাচ ও 3টি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউজিল্যান্ড এ দলের। নিউজিল্যান্ড সরকার তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রাখায় সফরটি স্থগিত করতে হয়েছে কিউইদের। এদিকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলাপ করে পরবর্তীতে সিরিজটি আয়োজন করা যাবে বলে আশাবাদী বিসিবি। এর আগে রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত বিষয় বিবেচনায় বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল নিউজিল্যান্ড সহ বেশ কয়েকটি দেশ, যার ফলে বাংলাদেশ থেকে নারী বিশ্বকাপ সরিয়ে নেয় আইসিসি। এবার সৌদি প্রো লিগে 50 গোলের মাইলফলক স্পর্শ করেছেন 39 বছর বয়সী আল নাসর তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি লিগের 50তম গোলটি তিনি করেছেন আল রাদের বিপক্ষে। এই নিয়ে নিজের চতুর্থ লিগে ন্যূনতম 50 গোলের রেকর্ড গড়লেন CR7। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা এবং সিরি আতেও একই কীর্তি গড়েছিলেন পর্তুগিজ তারকা। তবে সৌদি লিগের ইতিহাসে দ্রুততম 50 গোলের মাইলফলক স্পর্শে রোনালদোই প্রথম নন। বর্তমানে আল শাবাবের হয়ে খেলার সাবেক আল নাসর স্ট্রাইকার হামাদুল্লাহ 42তম এবং আল আহলির সাবেক ফুটবলার ওমর আল সোমা এই কীর্তিতে নাম লিখিয়েছেন 45তম ম্যাচেই। তবে রোনালদো 50 ছুঁতে সময় নিয়েছেন 48 ম্যাচ। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা নিয়ে জানালেন দুর্যোগ সচিব। আওয়ামী লীগের আমলে পুরো শাসন ব্যবস্থায় ফ্যাসিবাদী ছিল মন্তব্য শিল্প উপদেষ্টার। এবং গত 15 বছরে ফ্যাসিস্ট সরকারের নিপীড়নে বহু প্রাণহানি হয়েছে বললেন মির্জা ফখরুল। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijoyTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijoyTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।